নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাচার দর্শনে। আজ আপনাদের এক শিক্ষক ও তার ছাত্রের গল্প বলব। দেখুন তো ছাত্রটিকে চিনতে পারেন কি না, আর তার শিক্ষককেই বা চেনেন কি না দেখুন তো। চলুন শুরু করা যাক। আজ থেকে 150 বছরের বেশি আগে 1866 সালের 22শে নভেম্বর চট্টগ্রামের শেওড়াতলি গ্রামের কৃষ্ণচন্দ্র দাসের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান, যার নাম রাখা হয় বেণীমাধব দাস। বেণীমাধব দাস গড়ে ওঠেন পরাধীন ভারতে, দর্শন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং শিক্ষক হিসেবে যোগদান করেন চট্টগ্রাম সরকারি কলেজে। তিনি চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, কটক, কৃষ্ণনগর বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতার মহান ব্রত পালন করেন, কখনো কলেজ শিক্ষক, কখনো স্কুলের প্রধান শিক্ষকের পদে থেকে। একজন সৎ নীতিনিষ্ঠ শিক্ষক হিসেবে তিনি ছিলেন ঋষিতুল্য। সুভাষচন্দ্র স্কুল জীবনে বেণীমাধব দাসের ছাত্র ছিলেন। সুভাষচন্দ্রের মনে স্বদেশী মনের গাছ পুঁতে দিয়েছিলেন তিনি। সুভাষচন্দ্র বসু তার ভারত পথিক গ্রন্থে উল্লেখ করেছেন এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন তার শিক্ষক বেণীমাধব দাসকে। সুভাষচন্দ্রের মনে শিক্ষক বেণীমাধব দাসের একটি স্থায়ী আসন ছিল। কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় বেণীমাধব দাস ব্রাহ্ম সমাজের সদস্য হন। তিনি 1923 সালে অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় অল ইন্ডিয়া থিস্টিক কনফারেন্সের সভাপতির দায়িত্ব পালন করেন। এই সমাবেশে তার বক্তব্য পরবর্তী মডার্ন থিসিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া নামে বুকলেট আকারে প্রকাশিত হয়। এছাড়া তার লেখা পিলগ্রিমেজ থ্রু প্রেয়ার্স বইও বেশ সমাদৃত হয়। বেণীমাধব দাস বিয়ে করেন তৎকালীন কলকাতার ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদকের কন্যা সরলা দেবীকে। সরলা দেবীও সমাজসেবায় নিবেদিত প্রাণ ছিলেন। তিনি অসহায় ও দুস্থ নারীদের সহায়তায় সরলা পুনাশ্রম প্রতিষ্ঠা করেন। বেণীমাধব দাস ও সরলা দেবীর ঘরে জন্ম নেন অগ্নিযুগের দুই বিপ্লবী কন্যা, কল্যাণী দাস ও বীণা দাস। দেশপ্রেম ও শিক্ষকতায় নিবেদিত প্রাণ ছিলেন বেণীমাধব দাস। তার হাতে ছাত্র হিসেবে তৈরি হয়েছেন অসংখ্য দেশপ্রেমিক বিপ্লবী। এদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসু। 1909 সালের কটকে কাঠাজুড়ি নদীর তীরে বাংলা মাধ্যম রেভেনশা কলেজিয়েট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন সুভাষচন্দ্র। বেণীমাধব দাস তখন এই স্কুলের প্রধান শিক্ষক। তার ব্যক্তিত্ব ও স্বদেশ চেতনা প্রথম ছোট্ট সুভাষকে প্রভাবিত করে। সুভাষের ভেতরে যে আগুন আছে তা এই শিক্ষকের চোখ এড়িয়ে যেতে পারেনি। পরাধীনতা থেকে দেশের মুক্তির উপায় প্রসঙ্গে নানা আলোচনায় সুভাষের মনে দেশপ্রেমের দীক্ষাবীজ বপন করে দেন বেণীমাধব দাস। তিনি সুভাষকে উদ্বুদ্ধ করেন স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করতে। কিশোরের অস্থির সময় যা সুভাষকে লক্ষ্য খুঁজতে পেত সাহায্য করেছিল। সুভাষচন্দ্র পরে তার স্মৃতিকথায় এই দিনগুলির কথা বলতে গিয়ে বলেছেন, শিক্ষক বেণীমাধব দাস ছাত্রদের অকুণ্ঠ উৎসাহ দিতেন নানা বিষয়ে বই পড়তে এবং পরে তা নিয়ে আলোচনায় অংশ নিতেন। শুধু তাই নয়, তিনি তাদের সক্রিয়ভাবে সমাজসেবায় অংশ নিতেও উৎসাহ দিতেন। বেণীমাধব দাস সেই সময় মধুসূদন দাসের মতো উড়িষ্যায় চিন্তানায়কদেরও সংস্পর্শে আসেন। 1911 সালের 11ই অগস্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর 3য় শহীদ দিবস পালনের জন্য কটকের ঘরে ঘরে অরন্ধন ও অনশন হয়। ছাত্র সুভাষের নেতৃত্বে ছাত্রদের একটি দল ছিল এর প্রধান উদ্যোক্তা, আর এ কাজে প্রধান শিক্ষক বেণীমাধব বাবুর প্রচ্ছন্ন সম্মতি ছিল। তার ফলে বেণীমাধব দাসকে ব্রিটিশ সরকারের নির্দেশে কটক থেকে কৃষ্ণনগরে বদলি করে দেওয়া হয়। এতে ছাত্র সুভাষ মানসিকভাবে প্রচণ্ড ক্ষুব্ধ হন। বেণীমাধব দাস অনেক দূরে চলে গেলেও ছাত্র সুভাষের সঙ্গে তার যোগাযোগ কিন্তু শেষ হয়ে যায়নি, বরং চিঠিপত্রে দুজনের সম্পর্ক আরও বেশি নিবিড় হয়েছিল। যেসব কথা সামনাসামনি তারা একে অপরকে বলতে পারেননি, চিঠিতে সহজেই প্রকাশ করতে পারতেন সেগুলো। প্রিয় শিক্ষককে তার মনের কথা জানাতেন সুভাষ, আর বেণীমাধববাবুও নতুন নতুন চিন্তাভাবনার যোগান দিতে লাগলেন কিশোর সুভাষের মস্তিষ্কে। এই সময় কৃষ্ণনগর থেকে সুভাষকে লেখা বেণীমাধববাবুর পত্র নিয়ে স্বাস্থ্যদানের জন্য কটকে আসেন হেমন্ত কুমার সরকার নামে এক তরুণ। কিশোর সুভাষ যে মনে প্রাণে অস্থির হয়ে খুঁজছে পথনির্দেশ,
তা বুঝেই বেণীমাধববাবু তরুণ হেমন্তকে পাঠান কিশোর সুভাষের কাছে। এই হেমন্ত সরকার কিশোর সুভাষকে রাজনৈতিকভাবে কলকাতায় বিপ্লবী দলের বিষয়ে এমন সব তথ্য দেন যা সুভাষের মনে গভীর ছাপ ফেলে গেছিল। প্রবল দেশপ্রেম কিশোর সুভাষকে স্বায়ত্তবোধ, জাতীয় জাগরণ ও স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলে। পরবর্তী জীবনে কলকাতায় এসেও সুভাষচন্দ্র তার শিক্ষক বেণীমাধব দাসের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ভারতপথিক গ্রন্থে উল্লেখ করেছেন তার কথা। এমনকি দেশত্যাগের আগেও তিনি বেণীমাধব দাসের কাছে আশীর্বাদও চেয়েছিলেন। এহেন শিক্ষক বেণীমাধব দাসের নিজের গোটা পরিবার স্বাভাবিকভাবেই বিপ্লবের মন্ত্রে দীক্ষিত ছিল। বিশেষত তার কন্যারা সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। মেয়েদের বিপ্লবী কার্যকলাপে বাধাদান্ত দূরস্থ দেশপ্রেমিক বেণীমাধব রীতিমতো উৎসাহ প্রদান করেছিলেন। বড় মেয়ে কল্যাণী দাস সমাজসেবা ও বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ছাত্রী সংঘের উদ্যোক্তা ছিলেন এবং ব্রিটিশ বিরোধী রাজনীতির জন্য কারাবরণও করেন। ছোট মেয়ে বাংলার প্রখ্যাত অগ্নিকন্যাদের অন্যতম বীণা দাস, যিনি 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে পিস্তলের গুলিতে হত্যা করবার চেষ্টা করেন। রিভলভারের উৎস জানতে টানা অত্যাচার ও জেরা সত্ত্বেও বীণা দাস মুখ খোলেননি। এই সময় বীণাকে মুখ খুলতে বলার জন্য তার বাবা বেণীমাধব দাসকে বলা হলে যা তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাবে। বরং কন্যা বীণাকে সাহস জোগাতে ব্রিটিশ শাসনের শোষণের প্রতিবাদে তিনি রাত জেগে লেখেন 25 পৃষ্ঠার একটি বিবৃতি, যা পরদিন কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। উজ্জীবিত বীণা দাস আদালতে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে গভর্নরের উপর হামলার সকল দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জবানবন্দি দিলেন। এই হত্যার প্রচেষ্টার জন্য 9 বছর কারাবরণ করেন তিনি। বেণীমাধব দাস পরাধীনতার অবসান দেখে যেতে পেরেছিলেন, যদিও দাঙ্গা বিধ্বস্ত বিভক্ত দেশ তাকে অপরিসীম বেদনা দিয়েছিল। দাঙ্গা পরবর্তী নোয়াখালীর ত্রাণে অংশ নিয়েছিলেন তার কন্যারা, বিশেষত বীণা দাস। তার অগণতি ছাত্র ও সন্তানদের আত্মত্যাগের ফলে স্বাধীন হওয়া দেশের মাটিতে কলকাতায় 1952 সালের 2রা সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। বেণীমাধব দাস নামটা আমাদের ইতিহাসে বিস্তৃত এবং সাধারণভাবে তথ্যায়ন বা ডকুমেন্টেশন অনীহাপ্রায়ণ জাতির মনের আড়ালে তলিয়ে গেছে। অথচ আমাদের সংস্কৃতির ক্ষেত্রে তার মতো শিক্ষক ও নানা বিষয়ে পণ্ডিত একজন মানুষের অবদান অপরিসীম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই সমাচার দর্শনকে ফলো করতে ভুলবেন না, ও ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।